ফিওনা ডেস্কের সামনে চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খুব কাছে, আর তার জন্য প্রস্তুতি নিতে কোনো ফাঁক রাখছে না। খোলা জানালা দিয়ে মৃদু বাতাস আসছে, আকাশে সন্ধ্যা আলো নিভু নিভু করে জ্বলছে। ভেনাস তারার উজ্জ্বলতা সেই পরিচিতি শান্তি নিয়ে হাজির হয়েছে। হঠাৎ তার চোখে ধরা পড়ল আকাশে এক অদ্ভুতপূর্ব দৃশ্য। আজ কিছু অস্বাভাবিক ঘটেছে। একসাথে 5টি আলোক রশ্মি ভেনাস থেকে তীরের মতো ছুটে আসছে পৃথিবীর দিকে। সোনালি, আকাশি, রূপুলি, ধূসর আর কালো রঙের আলোক রশ্মিগুলো অতি দ্রুত এত এগিয়ে আসছিল যে তার চোখে অবাক বিস্ময়ে স্থির হয়ে গেল। মুহূর্তের মধ্যে আলোক রশ্মিগুলো কোথায় যেন গায়েবই হয়ে গেল। সে তখনও আকাশের পানে হতভম্ব হয়ে তাকিয়েছিল। ওর চোখে লাল, সোনালি, কালো, আকাশি আর ধূসর রঙের আলোক রশ্মি সেই অদ্ভুত দৃশ্য এখনো স্পষ্ট। এর আগে এমন কিছু কখনো দেখেনি সে। যদিও চীনের পৌরাণিক কাহিনীতে ও এমন অস্বাভাবিক দৃশ্যের কথা পড়েছিল, আজ ওর সামনে সত্যি সত্যি ঘটেই গেল। হঠাৎ করে লিয়া বাইরে থেকে ফিরে এসে রুমে প্রবেশ করলো। লিয়ার চোখে পড়ে ফিওনাকে। জানলার দিকে তাকিয়ে থাকতে তার অদ্ভুত মনোভাব দেখে লিয়া সোজা ফিওনার কাছে এসে তাকে ডাক দেয়। ফিওনা, তুমি ঠিক আছো তো? এমন অন্যমনস্ক হয়ে জানালা দিয়ে কি দেখছিলে? ফিওনা তেমন কিছু বলার আগেই লিয়া তার পাশে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফিওনা এই মুহূর্তে কি বলবে তা ভেবে পায় না, আর বললেও লিয়া বিশ্বাস করবে না। কেননা ফিওনা চাইলেও এখন তা প্রমাণিত করতে পারবে না। তাই কথা ঘুরিয়ে নেয় আর স্বাভাবিক স্বরে বলে, তেমন কিছু না লিয়া, আমার গ্র্যান্ডপার কথা খুব মনে পড়ছিল, তাই বাইরের দিকে তাকিয়েছিলাম। লিয়া ফিওনার দিকে মিষ্টি করে হেসে বলল, শোনো, আজকে রাতে আমার একটা বেস্ট ফ্রেন্ডের জন্মদিন উদযাপন হবে। আমাকে ইনভাইট করেছে। আমি ভাবছিলাম তোমাকে আমার সাথে নিয়ে যাব, মজা হবে, আর মনে হয় তোমার মনটাও ভালো হয়ে যাবে। না, আমি যাব না, তুমি যাও। তোমার বন্ধু তোমায় ইনভাইট করেছে, আমি যদি যাই তাতে কেমন দেখাবে? লিয়া দ্বিধাগ্রস্ত ভাবে বলল, আরে ও তো আমার বেস্ট ফ্রেন্ড। তাছাড়া এত রাতে আমি একা একা যাব, আবার একা একা বাসায় ফিরবো। প্লিজ ফিওনা, না করো না, আসো আমার সাথে চলো। ফিওনা কিছুক্ষণ ভাবলো, তারপর মৃদু হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব তোমার সাথে। দুজন মিলে দ্রুত প্রস্তুতি নিতে শুরু করলো। ফিওনা আজকে ব্ল্যাক মিনি ড্রেস পরেছে। তার ঠোঁটে ব্রাউন লিপস্টিকের একটি গাঢ় শেড, চোখে ক্যাচ আই মেকআপ আর কানের দুল হিসেবে সিম্পল ব্ল্যাক ইয়াররিংস। তার হাতে একটি সিম্পল ব্রেসলেট আর গ্ল্যামারাস কার্লস হেয়ারস্টাইল সম্পূর্ণ। ফিওনার পায়ে স্টিলেটো হিল আর হাতে একটি লিটল ক্ল্যাচ ব্যাগ। লিয়া ফিওনার সাজ পোশাক দেখে মুগ্ধ হয়ে বলল, ও ফিওনা, তোমাকে আজকে সত্যি অসাধারণ লাগছে। তোমার এই ব্ল্যাক মিনি ড্রেস আর গাঢ় ব্রাউন লিপস্টিক একসাথে খুবই গ্ল্যামারাস লাগছে। একদম পারফেক্ট লুক। ফিওনা ও লিয়ার সাজ পোশাক দেখে প্রশংসা করতে শুরু করলো। তোমাকেও আজকে একেবারে দারুণ লাগছে। তোমার এলিগ্যান্ট বডিকন ড্রেস আপটায় তোমায় বেশ মানিয়েছে। লিয়া হাসি মুখে উত্তর দিল। ফিওনা ধন্যবাদ ফিওনা। এবার চলো বের হওয়া যাক, বাইরে গাড়ি অপেক্ষা করছে। আর লিয়া একসাথে গাড়িতে উঠে পড়লো। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। রাতের শহরের আলো আর সঙ্গীতের সুরের মাঝে মিশে গেল। ফিওনা জানালার পাশে বসে বাইরেই তাকাচ্ছিল। শহরের উজ্জ্বল আলোক রশ্মি আর নৈশ জীবনের ঝলক তাকে আকর্ষণ করছিল। লিয়া পাশে বসে মৃদু হাসিতে তার মুখ উজ্জ্বল ছিল। দুজনেই আজকে রাতের জন্য প্রস্তুত ছিল, অনুভব করছিল নতুন এক উত্তেজনা। গাড়ির ভেতরে আলো আর মিউজিকের মৃদু ঝলক ফিওনা আর লিয়ার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছিল। ল্যাবের ভেতর মিস্টার চ্যান সিং আর ওয়াং লি বসে গভীর চিন্তায় মগ্ন। তাদের আলোচনার বিষয় ছিল গতকাল রাতের ঘটনার পরিণতি। মিস্টার ওই ড্রাগনকে উদ্ধার করার জন্য তার সঙ্গে এসে গেছে। চ্যান সিং বললেন, তার মুখায়ব চিন্তিত। আমার ল্যাব ভাঙচুর করেছে, সিক্রেট রুমের দরজা খুলতে না পেরে। তবে তুমি জানো, সে সহজে হার মানবে না, নিশ্চিতভাবে আবার চেষ্টা করবে। একবার লোকেশন পেয়ে গেছে, আর এখন আমরা কিভাবে প্রতিরোধ করব? ওয়াংলি ধীরে ধীরে মাথা ঝাঁকালো। তার চিন্তামগ্ন মুখে একটা সংকল্পের ছায়া। আপনার মতে যদি সে সত্যিই চেষ্টা করে, তাহলে আমাদের
অবশ্যই আরও শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। হয়তো আমাদের দরজায় নিরাপত্তা বাড়াতে হবে বা অন্য কোথাও ব্যবস্থা নিতে হবে, কিন্তু আমাদের আগে নিশ্চিত করতে হবে যে সে কিভাবে আবার দরজায় পৌঁছাবে। মিস্টার চ্যান সিং গভীর নীরবতা কাটিয়ে বললেন, তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে, যে কোনো মূল্যে দরজার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর আমাদের তদন্ত অব্যাহত রাখতে হবে, যাতে সে কোনোভাবে আমাদের প্ল্যান ধরতে না পারে। দুজনেই এই সংকল্প নিয়ে তাদের আলোচনা শেষ করলেন। তাদের চোখে প্রতিশ্রুতির আর দৃঢ়তা ফুটে উঠেছিল। গুহার অন্ধকার কোণায় 5 জন আগন্তুক একে একে প্রবেশ করে। তাদের মুখে গভীর শ্রদ্ধা ও শ্রদ্ধাবোধের প্রতিফলন স্পষ্ট। তারা সবাই প্রিন্স জেসপারকে অভিবাদন জানিয়ে সম্মান প্রদর্শন করে। প্রিন্স অরিজিন, আমরা উপস্থিত। একজন আগন্তুক বললেন, মাথা নোয়ালো। আমাদের নির্দেশ দিন, আমরা কিভাবে আপনার নির্দেশ পালন করব। জেসপার, যার মুখে ছিল গভীর ও দৃঢ় ভঙ্গি, তাদের দিকে গভীর দৃষ্টিতে থাকালো। বর্তমানে তোমাদের কাজ হলো আমার তো লোকেশনে কড়া নজরদারি রাখা। এই সময়ের মধ্যে চেষ্টা করো কেমিক্যাল প্রতিরোধের জন্য কৌশল বের করতে, কিন্তু মনে রাখবে আমার মিশন আরও গুরুত্বপূর্ণ। আমি এখন আমার মূল লক্ষ্য পালনে যাচ্ছি। আগন্তুকরা মাথা নুয়ে সম্মতি জানিয়ে চলে গেল। জেসপার তাদের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করলো। জেসপার তাদের প্রতি আস্থাশীল ছিল, কিন্তু নিজস্ব মিশনে প্রবেশ করার জন্য তার মনোযোগ সম্পূর্ণভাবে নিবদ্ধ ছিল। জেসপার তার গুহার অভ্যন্তরে এক কোণে দাঁড়িয়ে একক্ষণও অপেক্ষা না করে দ্রুততার সাথে তার স্মার্ট ঘড়ির স্ক্রিনে ফিওনার সর্বশেষ লোকেশন ট্র্যাক করলো। স্ক্রিনে ফিওনার অবস্থান স্পষ্ট হয়ে উঠল। জেসপার নিঃশব্দে গুহার মধ্য থেকে বেরিয়ে গেল। ওর প্রতিটি পদক্ষেপ ছিল দ্রুত আর নির্ভুল ও শান্ত, আর এক মুহূর্ত সময় নষ্ট করাও সম্ভব নয়। ফিওনার দিকে ওর যাত্রা শুরু হয়ে গিয়েছে। গাড়ি এসে থামলো তার গন্তব্যে। ফিওনা আর লিয়া গাড়ি থেকে নামতেই ফিওনার চোখে পড়ল উজ্জ্বল সাইনবোর্ড, যার উপর স্পষ্টভাবে লেখা আছে M1 বেনজিং। সে অবাক দৃষ্টিতে সাইনবোর্ডের দিকে তাকিয়েছিল। এখানে বার্থডে পার্টি হবে? ফিওনা লিয়ার দিকে তাকিয়ে জানতে চাইল। লিয়া হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ আসো, আমি তোমাকে ভেতরে নিয়ে যাই। ফিওনা লিয়ার হাত ধরে দরজার দিকে এগিয়ে গেল। ভেতরে প্রবেশ করতেই তার চোখে পড়ল একটি দৃশ্য। এটি একটি আধুনিক নাইট ক্লাব, যেখানে চারপাশে জুড়ে উজ্জ্বল আলো, বর্ণিল নাচের ডিস্কো বল আর সুরম্য সঙ্গীতের ঝংকার। ফিওনার জন্য এই পরিবেশ ছিল নতুন আর অদ্ভুত। ঘরের অভ্যন্তরে চমকপ্রদ সাজসজ্জা আর সঙ্গীতের উন্মাদনা তাকে অভ্যস্ত দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে নিয়ে গেল। ধূমপান থেকে শুরু করে নানা ধরনের আলো, গানের তালে তালে সবাই মগ্ন। সে এক মুহূর্তের জন্য হোঁচট খেল। এমন অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি। একটি টেবিলের চারপাশে বেশ কিছু ছেলে মেয়ে জামায়াত হয়ে বসেছিল। লিয়া তাদের দিকে এগিয়ে গিয়ে সবার সাথে পরিচিত হতে শুরু করলো। একটি মেয়ে, যার হাতে ককটেল ছিল, উঠে এসে লিয়াকে জড়িয়ে ধরল। ও লিয়া, তুই এসেছিস? মেয়েটি আনন্দের সাথে বলল, তোকে কি সুন্দর লাগছে, তোর জন্যই অপেক্ষা করছিলাম। লিয়ার উজ্জ্বল মুখে মেয়েটিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলল, মিংছু, শুভ জন্মদিন। তুই তো আমাদের পার্টির প্রধান অতিথি। মিংছু মিষ্টি করে হাসি দিয়ে লিয়াকে ধন্যবাদ জানালো। ফিওনার দিকে তাকে বলল, ওকে রে। ওর নাম ফিওনা, আমার নতুন রুমমেট। ফিওনা, এ হলো মিংছু, আজকের বার্থডে গার্ল। আর এখানে সবাই আমাদের বন্ধু। ফিওনা মিংঝুকে সম্মান জানিয়ে বলল, শুভ জন্মদিন মিংঝু, খুব ভালো লাগছে তোমার সাথে পরিচিত হয়ে। মিংঝু হাসি দিয়ে ফিওনার হাতে হাত রেখে বলল, ফিওনা, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে, আসো আমাদের সাথে বসো। লিয়ার সাথে টেবিলের দিকে এগিয়ে গেল। তাপমাত্রা কিছুটা কমে হলেও ক্লাবের আনন্দমুখর পরিবেশে সে দ্রুত মানিয়ে নিয়েছিল। এমন পরিবেশে সে প্রথমবার এসেছে, তাই কিছুটা আশ্চর্য ছিল, কিন্তু লিয়ার সাথে সাথে পার্টির আনন্দের সঙ্গে মিশে যেতে শুরু করলো। অবশেষে কেক কাটা সম্পূর্ণ করলো। কেক কাটা শেষ হতেই পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠল। সবার মুখে কেকের স্বাদ আর আনন্দের হাসি মিশে গিয়েছিল। তারপরে
একে একে ওয়েটারের অ্যালকোহল দিয়ে ভরা গ্লাস দিয়ে টেবিলের দিকে এগিয়ে আসতে শুরু করলো। ফিওনা প্রথমবারের মতো এমন দৃশ্য দেখেছিল। সবাই মদ্যপানে মগ্ন হয়ে উঠল। ফিওনা, তুমি কিছু খাবে? লিয়া উৎসাহিতভাবে বলল। না ধন্যবাদ। ফিওনা নম্রভাবে উত্তর দিল। আমি ককটেল পছন্দ করি না, যদি সম্ভব হয় তবে মকটেল খেতে পারি। লিয়া আগেই ফিওনার বিষয়ে সবাইকে অবহিত করে রেখেছিল, তাই ওয়েটাররা ফিওনার জন্য বিশেষভাবে মকটেল প্রস্তুত করতে শুরু করলো। অন্যরা যখন মদের গ্লাস তুলে আনন্দে মশগুল ছিল, ফিওনা লিয়ার পাশে বসে নিজের মকটেল হাতে নিয়ে উপভোগ করতে শুরু করলো। ফিওনার চোখ মদ্যপানের পরিণতই লক্ষ্য করে গাঢ় উদ্বেগে ভরে উঠল। লিয়ার সঙ্গীরা আনন্দে মাতাল হয়ে উঠলেও ফিওনার চোখে পড়েছিল এক ধরনের অস্বস্তি আর পরিণামের সীমা ছাড়া পানীয়ের প্রতি আসক্তি। লিয়া, তোমার কি মনে হয় সব ঠিক আছে? লিয়া হাসি মুখে উত্তরে বলল, হ্যাঁ, সবাই মজা করছে, তুমি চিন্তা করো না। ফিওনা স্বস্তি নিঃশ্বাস ফেলল। ক্লাবের উজ্জ্বল আলো আর আনন্দমুখর পরিবেশের মধ্যে ও লিয়ার কাছে আশ্রয় পেল। ওর চোখের তীক্ষ্ণতা দৃষ্টি তবুও ক্লাবের পরিবেশকে বিশ্লেষণ করতে থাকলো। এমন পরিস্থিতিতে সে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলেও লিয়ার বন্ধুদের আনন্দের অংশ হয়ে উঠতে সে চেষ্টা করছিল। ফিওনা হাতে পিঙ্ক রঙের একটি মকটেল ধরে ধীরে ধীরে চুমুক দিচ্ছিল। এতে ছিল পিচ আর পাইন অ্যাপেলের সুমধুর মিশ্রণ। প্রতিটি ঢোকের সাথে সাথে মিষ্টি স্বাদ আর মনকে একটু হলেও প্রশান্তি দিচ্ছিল। ক্লাবের আলো ছায়া চারপাশে পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করে সে। তর্কাতর্কি, হাস্যরস, মিউজিক, সুরেলা হই হুল্লোড় ওকে আবিষ্ট করে রেখেছে। হঠাৎ বার কাউন্টারের দিকে ওর চোখ পড়তেই ফিওনা দেখলো এক রহস্যময় ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে। ব্যক্তিটির হাতে ছিল একটি গাঢ় লাল পানীয়, তার উপর দিয়ে কালো হুডি পরা, মাথায় হুডি দিয়ে মুখ ঢেকে রেখেছে, চোখে সানগ্লাস আর মুখে মাস্ক দিয়ে মুখ আচ্ছাদিত ছিল। তার অদ্ভুত পোশাক আর গোপনীয়তা দেখে ফিওনার মনে সেদিনের স্মৃতি ছলছে উঠল। যখন সে বেলকনি থেকে নিচে একটি অজ্ঞাত ব্যক্তিকে দেখেছিল, তার অস্বস্তি বেড়ে গেল। কিভাবে ওই লোক এখানে এসেছে? কেন তার মুখের সমস্ত পরিচয় আড়াল করা? অদ্ভুতভাবে ক্লাবে এসেও সানগ্লাস পরা একটি ব্যক্তিকেও দেখে ওর কৌতূহল আরও বেড়ে গেল। সে অনুভব করলো যে সেই রহস্যময় ব্যক্তি ওকে লক্ষ্য করেছে। তার চোখের তীক্ষ্ণ নজর আর মুখাবের অস্বাভাবিক গোপনীয়তা ফিওনার ভেতরে এক অস্বস্তি তৈরি করলো। হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করলো আর শরীরের প্রতিটি অনুবীক্ষণিক কোষে এক অদ্ভুত শীতলতা অনুভব হতে লাগলো। ভয়ের কারণে সে দ্রুত লিয়াকে খুঁজতে লাগলো, কিন্তু লিয়া আর তার বন্ধুরা ইতিমধ্যে মাতাল হয়ে পড়েছে। তাদের মধ্যে কেউই নিজেকে সংবেদনশীলভাবে অভ্যস্ত না রেখে মনের কোনো অবস্থায় নেই। ফিওনা একদিকে তাদের অবস্থা দেখে উদ্বিগ্ন হতে লাগলো, অন্যদিকে ও চেয়েছিল যেন তারা দ্রুত ঘরে ফিরে যায়। ফিওনা দ্রুত লিয়ার কাছে গিয়ে বলল, লিয়া, চলো আমরা এখনই বাসায় চলে যাই, আমি তাড়াতাড়ি চলে যেতে চাই। লিয়া মাতাল সে অবস্থায় হাসতে হাসতে বলল, আরে একটু সময় তো দাও, পার্টি তো শুরু হয়েছে সবে মাত্র। ফিওনার মুখে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল ও জানালো, আমার সত্যি আর ভালো লাগছে না, আমার যাওয়ার দরকার বাসায়। লিয়ার সঙ্গীরা নেচে আর গেয়ে যাচ্ছিল। ফিওনা ততক্ষণে ওর মোবাইল বের করে দ্রুতভাবে ক্যাবের ব্যবস্থা করার চেষ্টা করছিল। ওর মনোযোগ এখনও সেই রহস্যময় লোকের দিকে, যে প্রতি মুহূর্তে ওর কাছে ঘনিষ্ঠ হয়ে আসছিল। কোনো অদৃশ্য থাবা তাদের ভেতরে প্রবেশের জন্য প্রস্তুত। ফিওনা ক্লাবের ভেতর নিজেকে একদম অস্বস্তিতে অনুভব করতে লাগলো। ওর চোখের কোণে সেই রহস্যময় ব্যক্তি এখনো দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হঠাৎ একজন ছেলে এসে ওর হাত ধরে। চল আমাদের সাথে নাচো। ফিওনা নিজের অস্বস্তি প্রকাশ করে বলল, না ধন্যবাদ, আমি নাচতে চাই না। আপত্তি না মেনে বারবার জোর করতে থাকলো। আরে এসো না, একটু মজা হবে। তার বারবার অনুরোধে ফিওনার বিরক্তি বাড়তে থাকে। আমি বলেছি না আমি নাচবো না। সতর্ক ও উত্তেজিত পরিস্থিতির মধ্যে হঠাৎই ঘটে গেল একটি অপ্রত্যাশিত ঘটনা। তৎক্ষণাৎ এক অজ্ঞাত ব্যক্তি ছেলেটির মাথায় একটি কাচের বোতল দিয়ে আঘাত করলো। কাচের বোতল ভেঙে মাথায় আঘাত লাগতেই ছেলেটার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করলো। ছেলেটি মাথায় হাত দিয়ে ফ্লোরে শুয়ে পড়লো। ঘটনাটি এতটাই
তীব্র ছিল যে সবার মনোযোগ সেই দিকে চলে গেল। ফিওনা চমকে উঠল। ক্লাবের পরিবেশ একটি অস্থিরতা সৃষ্টি হয়। আলো আর সঙ্গীত বন্ধ হয়ে যায়। মাতালদের মধ্যে কেউ প্রতিক্রিয়া জানে না, তারা নিজেদের নাচে মেতে থাকে। তবে ফিওনার চোখের সামনে দাঁড়িয়ে রহস্যময় ব্যক্তি যে ওই ঘটনা ঘটিয়েছে তার দিকে তীব্রভাবে তাকিয়ে থাকে। ফিওনার বুকের মধ্যে এক ধরনের শীতলতা অনুভব হয়। ম্যানেজার দ্রুত ছুটে আসে, তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। রহস্যময় ব্যক্তি চোখের হালকা সানগ্লাস ছিল যা সে নরম করে নিচে নামিয়ে ফেললো। ম্যানেজার তার মুখের অভিব্যক্তি দেখে আরো বেশি ভীত হয়ে পড়ল। রহস্যময় ব্যক্তি এক নিঃশ্বাসে ফিওনার হাত ধরে ওর শরীরের অদৃশ্য শক্তি যেন তাকে নীরবভাবে নিয়ন্ত্রণ করছে। ফিওনার চোখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু ওর হাত ধরে নেওয়ার পর কোনো রকম প্রতিরোধ ছাড়াই অসহায়ের মতো ম্যানেজারের দিকে চলে আসে। ফিওনার স্বপ্নের মতোই এই লোকের পেছনে পেছনে চলে যায়। ক্লাবের চটজলদি পরিবেশের মধ্যে থেকে বেরিয়ে আসে ম্যানেজার। অন্যান্যরা আশপাশের পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু ফিওনা অদৃশ্য গতির দিকে কোনো নজর দিতে পারে না। বাইরে এসে রহস্যময় ব্যক্তির গতি অব্যাহত থাকে। ফিওনার মনের মধ্যে প্রশ্ন আর উদ্বেগের ছায়া বাড়তে থাকে, কিন্তু এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায় সে। ওর হাতের শক্তি, মনে মনে যেন কোনো বাধা নেই। ফিওনার চোখের সামনে বাইরে এসে রহস্যময় ব্যক্তির গতি অব্যাহত থাকে। ফিওনার মনের ভেতর প্রশ্ন আর উদ্বেগের ছায়া বাড়তে থাকে, কিন্তু ও এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায় না। ওর হাতের শক্তি যেন কোনো বাধা দেয় না। ফিওনার চোখের সামনে গাঢ় অন্ধকারের মধ্যে একটি গাঢ় রঙের গাড়ি দাঁড়িয়ে ছিল। রহস্যময় ব্যক্তি গাড়ির দরজা খুলে দিকে ফিওনাকে বসাতে সাহায্য করলো। ফিওনা অস্বস্তির মাঝে গাড়ির আসনে বসে পড়ে। রহস্যময় ব্যক্তি ড্রাইভারের সিটে বসে আর গাড়ি চলতে শুরু করে। গাড়ির ভেতরে শীতল পরিবেশে ফিওনার মতো অবসন্ন হয়ে পড়ছিল। আর কিছুক্ষণ পরেই ওর সম্বিত ফিরে আসে। ভয় ও অবাক অবস্থায় তার দৃঢ় কণ্ঠে বলে উঠছে, কে আপনি? এরকম রহস্যময় পোশাক কেন আপনার? ওই লোকটাকে এমন নির্মমভাবে কেন মারলেন? আর আমাকেই বা কেন ওই লোকটার হাত থেকে রক্ষা করলেন? রহস্যময় ব্যক্তি গাড়ি থামিয়ে দেয়। তার চোখে মুখে ঠান্ডা গভীর একটি দৃষ্টি নিয়ে ফিওনার দিকে তাকায়। জাসপার অরিজিন আমার নাম। ফিওনার মনে দ্বিধা সৃষ্টি হয়, ওর কণ্ঠে স্পষ্ট উত্তেজনা আর সন্দেহ। কি চান? কোথা থেকে এসেছেন? জাসপার তার ঠান্ডা শান্ত কণ্ঠে উত্তর দেয়, আপাতত আমি কিছু চাই না, শুধু তোমার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। ফিওনার চোখে অস্বস্তি ঝিলমিল করে ওঠে। আপনি কেন রাতে বেলা এমন অদ্ভুতভাবে সানগ্লাস আর মুখে মাস্ক পরেছেন? আমার সামনে আপনার আসল চেহারা দেখান। জাসপার ধীরে ধীরে তার সানগ্লাসের দিকে হাত বাড়ায় আর হাসতে হাসতে বলে, যদি আমি সানগ্লাস খুলে ফেলি আর মাস্ক সরিয়ে ফেলি, তুমি কি আমাকে দেখে ঠিক থাকতে পারবে? মনে রেখো, যদি তুমি সত্যি দেখার সাহস রাখো তবে আমি দেখাতে পারবো। ফিওনা তার দিকে তাকায়। কোথায় একটু স্নিগ্ধ হাসি দেখতে পায়, যেটা কেমন যেন রহস্যময় আর অপ্রত্যাশিত। ফিওনা মৃদু কৌতূহলী আর উদ্বেগের মিশ্রণ কণ্ঠে প্রশ্ন করলো, জাসপার আপনি কি এতটাই ভয়ানক দেখতে যে আমি দেখে ঠিক থাকতে পারবো না? আপনার আসল চেহারা দেখলে কি ভয় পেয়ে যাবো আমি? ওর মাথাটা একটু ঝুঁকিয়ে হাতে স্টিয়ারিং এর উপর রাখে আর অন্য হাতে সানগ্লাস সরানোর জন্য প্রস্তুত হয়। ফিওনার চোখে সেই মুহূর্তে এক অদ্ভুত মিশ্রণ, উত্তেজনা আর আশ্চর্যের রূপ নিল। জাসপার তার সানগ্লাস খুলে ফিওনার দিকে তাকালো। মাস্কের আড়ালে থেকে দুইটা চোখ দেখে গেল। চোখ দুটি প্রাকৃতিক অলিভ গ্রিন রঙের, যেখানে সোনালি সবুজ রঙের হালকা ধূসর টোন দেখা যায়। এই রঙের চোখ যেন ক্যালেডিয়ান গাছের পাতা আর সূর্যের আলোক রশ্মির পরশে সোনালি হালকা আভা মিশিয়ে তৈরি করা হয় অলিভ গ্রিন মিশ্রণ। এই চোখের রং পৃথিবীতে অন্যতম সুন্দর দৃশ্যের প্রতিচ্ছবি। সাগরের গভীরতায়
সূর্যের আলোর প্রতিফলন, যা একদিকে শান্ত আর অন্যদিকে রহস্যময়। এই চোখ দুটি গাছের পাতার টোন আর আর মেঘমুক্ত আকাশের মৃদু ধূসরতা মিশ্রিত, যা তাদের প্রতি দৃষ্টির মাধ্যমে এক অদ্ভুত প্রশান্তি আর গভীরতার অনুভূতি প্রদান করে। ফিওনা এক অজানা পৃথিবীতে হারিয়ে যায়, যেখানে তার চোখের আভা তাকে মন্ত্রমুগ্ধের মতো ঘিরে ধরে। ফিওনাকে এতটা মুগ্ধ হয়ে দেখতে পেয়ে জেসপার দ্রুত গতিতে গাড়ি স্টার্ট দিল। গাড়ি ফিওনার ভার্সিটির সামনে এসে থামলো। ফিওনার দৃষ্টি ফিরে এসে এরই মধ্যে ফিরে এলো। ও অবাক হলো, দেখলো ওদের এই সময়ে এসে পিকিং ইউনিভার্সিটির সামনে পৌঁছানোর জন্য কিভাবে সম্ভব হলো। উঠে দাঁড়াতেই গিয়ে ওর মুখ থেকে বের হলো, জাস্ট আপনি কিভাবে জানলেন আমি এখানে থাকি? রহস্যময় কণ্ঠে উত্তর দিলেন। ইটস আ সিক্রেট। রাত হয়ে গেছে, ভার্সিটির ভেতরে যাও। ফিওনা গাড়ির দরজা খুলে নেমে পড়লো। হালকা হাওয়ার সাথে চোখ মিটমিট করে আলোয় চিৎকার অনুভব করতে পারে। আরও একবার জেসপারের দিকে তাকিয়ে দেখলো। এরপর একটি রহস্যময় অভিব্যক্তির সাথে ফিওনা ঠোঁট উল্টে হেঁটে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের দিকে চলে গেল। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশ করলো, মনের মধ্যে হাজারো ঝড় প্রশ্ন আর চিন্তা নিয়ে। ফিওনার চলে যাওয়ার পর জেসপার গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ির স্থিরভাবে দাঁড়িয়েছিল। ওর চোখের চাহনি ছিল দৃঢ়। ফিওনার চলার পথে একনিষ্ঠভাবে নিষিদ্ধ ছিল, যদিও ওর অনুভূতির গভীরতা আর উদ্দেশ্য স্পষ্ট ছিল না। ফিওনার চোখের আড়াল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জেসপার অল্প কিছু দিন অপেক্ষা করে গাড়ির ইঞ্জিন ধরে গাড়ি চালানোর জন্য প্রস্তুত নিল। গাড়ি ধীরে ধীরে সড়কের কিছুটা ছুটতে শুরু করলো, গন্তব্যের দিকে। গভীর কল্পনা নিয়ে দ্রুত ছুটে যাচ্ছিল। ফিওনা আর লিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষ করে ক্যান্টিনে বসেছে। উভয়ই খাবার নিচ্ছিল, কিন্তু ফিওনার মন আজ অন্যত্র। খাবারের স্বাদ বা পরিবেশ কোনো কিছুই যেন তার ভাবনাকে স্পর্শ করতে পারছিল না। সে গভীরভাবে মগ্ন ছিল গত রাতের অভিজ্ঞতা। অবশেষে লিনের নীরবতাকে ভেঙে দিয়ে ফিওনা এক নিঃশ্বাসে সব খুলে বলল। লিন চমকে উঠল, তার চোখে বিস্ময়ের ছায়া। তুমি বলছো লোকটা তার নাম বলেছে জেসপার অরিজিন? এমন নাম তো কখনো শুনিনি। লিন একটু থেমে বলল। দেখতে কেমন ছিল? ফিওনা এক মুহূর্তের জন্য স্থির হলো, তারপর আস্তে করে বলল। বলিস না, শুধু তার চোখ দুটো দেখেছি। চোখের মধ্যে ছিল এক অদ্ভুত অদ্ভুত ধরনের অদ্ভুততা, অলিভ সবুজ, কিন্তু তার দৃষ্টিতে ছিল এক মায়াবী নেশা, যা কোনো মানুষের চোখে দেখিনি আমি আগে। চোখের সেই চাহনি আমার আত্মার গভীরে প্রবেশ করে এক অদ্ভুত শক্তি নিয়ে। লিন কিছুক্ষণ নীরবে ফিওনার মুখের দিকে তাকিয়ে থাকলো। ওর মনে প্রশ্নের পাহাড়, কিন্তু কোনো শব্দ মুখে আসছিল না। তারপর ধীরে ধীরে লিন বলল। অদ্ভুত? এমন লোক কিভাবে হঠাৎ করে তোর সামনে এলো? আমি জানি না, তবে সে স্বাভাবিক নয়। ফিওনার কথা শোনার পর লিন গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ নীরবে থেকে ও মুখ তুলে বলল। বিষয়টা খুবই গভীর ভাবনার যোগ্য। পরের বার যদি আবারও দেখা হয়, তুই অবশ্যই তার সম্পূর্ণ মুখ দেখার চেষ্টা করবি, তার পরিচয় জানার চেষ্টা করবি। যে মানুষ এমন অদ্ভুত রহস্যময় হয়ে তোর সামনে এলো, তার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ফিওনা মাথা নাড়ালো, চোখে চিন্তার ছায়া, কিন্তু লিন দ্রুত তাকে সতর্ক করে দিল। কিন্তু শোন, লিয়ার সাথে আর কোথাও যাস না। কাল রাতে যা ঘটেছে তা থেকে বোঝা যায় তোর একটা বড় বিপদ হতে পারত। ফিওনা লিনের দিকে তাকিয়ে রইল, ওর মনে অস্বস্তি আর কৌতূহল একসাথে। কিন্তু লিনের সতর্ক বাণী ওকে নিঃশব্দে ভাবতে বাধ্য করলো। ফিওনা ভার্সিটি থেকে ডরমিটরির দিকে ধীরে পদক্ষেপে ফিরছিল, মনে হাজারো প্রশ্নের ভিড়। মাথায় তখন ঘুরছে সেই রহস্যময় লোক, তার অদ্ভুত অলিভ গ্রিন চোখ। রুমে প্রবেশ করতে ফিওনা দেখতে পেল লিয়া সবে মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছে বাথরুম থেকে। আজ সকালে লিয়া রুমে ফিরেছিল, তখন ফিওনা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। যখন ফিওনা ভার্সিটির উদ্দেশ্যে ঘুম থেকে উঠেছিল, তখন লিয়াকে
নিজের বিছানায় শান্তিতে ঘুমিয়ে থাকতে দেখেছিল। লিয়া ফিওনাকে দেখে একটু অস্বস্তিতে পড়ে গেল। মুখে এক ধরনের অপরাধ বোধের ছাপ নিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, ফিওনা, আমি সত্যিই দুঃখিত গত রাতের জন্য। তোমার কোনো বিপদ হতে পারতো আমার সঙ্গ দিয়ে, আমি সেটা বুঝতে পারিনি। ফিওনা লিয়ার দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবলো, তারপর হালকা হেসে বলল, থাক, সমস্যা নেই। তুমি এমনটা তো ইচ্ছে করে করনি। লিয়ার মুখে স্বস্তির একটা ছাপ ফুটে উঠল, কিন্তু ফিওনা আর কিচ্ছু বলল না। জাসপার অরিজিনের কথা তার মনে থাকলো। সে একবারের জন্য লিয়াকে সেই লোকটির ব্যাপারে কিচ্ছু জানালো না, মনস্থির করে নিল এই রহস্য এখনো তার ভেতরেই চেপে রাখা উচিত। ল্যাবের স্নিগ্ধ অথচ চাপা আলোয় বসে আছে মিস্টার চ্যান সিং আর ওয়াংলি। দুজনের চোখে গভীর মনোযোগ। ক্যাথেরিয়নের বন্দিত তাদের গবেষণার কেন্দ্রবিন্দুতে একটি প্রাণ শক্তি যা প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানায়, এমন কিছু যা তারা নিয়ন্ত্রণে আনতে চায়। তাদের প্রকল্প এখন কঠিন পর্যায়ে। ড্রাগনটিকে অন্য কোথাও স্থানান্তর করতে হবে। এই স্থানান্তর শুধু নিরাপত্তার জন্য নয়, এটি তাদের গবেষণার পরবর্তী ধাপ। মিস্টার চ্যান সিং নিজের লক্ষ্য নিয়ে তীব্রভাবে ভাবছেন। এথিরিয়ন ড্রাগনের শক্তি পূর্ণ সম্ভাবনা এখনো আমরা স্পর্শ করতে পারিনি। তবে একবার যদি আমরা এটি নিয়ন্ত্রণে আনতে পারি, মানুষকে আমরা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। মিস্টার চ্যান সিং ধীরে ধীরে বললেন। ওয়াংলি একটু হেসে বলল। চ্যান সিং চিন্তিতভাবে মাথা নাড়লেন। তবে মনে রেখো, এটা শুধু ক্ষমতার প্রশ্ন নয়, এটা মানবদের উন্নতির প্রশ্ন। ওয়াংলির চোখে এক ধরনের অদ্ভুত আলো ফুটে উঠল, যেটা চ্যান সিং দেখতে পেলেন না। মানবতার উন্নতি অবশ্যই, কিন্তু ক্ষমতাও এক গুরুত্বপূর্ণ ব্যাপার মিস্টার চেন। আর আমরা একবার এথিরিয়ানের শক্তিকে কাজে লাগাতে পারলে আমরা শুধুমাত্র বিজ্ঞানী হিসেবে নয়, পৃথিবীর ইতিহাসে কিংবদন্তি হয়ে উঠব। চ্যান সিং সামান্য দ্বিধায় পড়লেন, কিন্তু ওয়াংলির প্রলোভন স্কুল কথাগুলো তাকে আবার দিশা দিল। তাদের গবেষণার ফলাফল এক সময়ের পৃথিবীর বিজ্ঞান ও প্রযুক্তি ইতিহাসে এক নতুন যুগের সূচনা করতে পারবে, এটা তার লক্ষ্য ছিল সবসময়। ঠিক আছে, তবে আমাদের দ্রুত কাজ করতে হবে। সময় আমাদের শত্রু হয়ে উঠতে পারে। মিস্টার চ্যান সিং দৃঢ় কণ্ঠে বলেন। ওয়াংলি আরেকটু হাসল, তবে এবার তার চোখে ম্লান কৌতূহল। নিশ্চয়ই, তবে একবার আমরা সফল হলে সময় আমাদের হাতের মুঠোয় থাকবে। এভাবেই তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল সুপার হিউম্যান তৈরি করা, এমন এক সত্তা যার মস্তিষ্কে থাকবে ড্রাগনের শক্তি আর ক্ষমতা, যার মাধ্যমে তারা সৃষ্টি করবে এক অপ্রতিরোধ্য ভবিষ্যৎ। তবে তাদের উদ্দেশ্যের গভীরে লুকিয়ে ছিল আরও অন্ধকার কিছু। মিস্টার চ্যান সিং গভীর চিন্তায় নিমগ্ন থেকে হঠাৎ করে বলে উঠলেন। আচ্ছা, তবে সিক্রেট রুমের দরজাটা খোলা হোক। দেখতে হবে ড্রাগনটা এখন কি অবস্থায় আছে। ওয়াংলি দ্রুত বাধা দিলেন, মুখে এক ধরনের অস্বস্তি। আরে আরে, এখন দেখতে গেলে সমস্যা হতে পারে। যদি ড্রাগনটা আমাদের উপর হামলা করে বসে। চ্যান সিং এক পলক তাকিয়ে রইলেন, তার কণ্ঠে দৃঢ়তা ফুটে উঠল। কিন্তু আমরা তো ওকে কেমিক্যাল দিয়ে নিস্তেজ করে রেখেছি, ওর কিছু করার মতো অবস্থায় নেই। ওয়াংলি একটু হাসলেন, ঠোঁটের কোণে এক ধরনের ব্যঙ্গ। আপনারা কি আমার উপর আস্থা নেই মিস্টার চেন সিং? চ্যান সিং কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন। আস্তে আস্তে বলেই তো তোমার সঙ্গে এত দূর এগিয়ে গেছি। তবে নিশ্চিত হতে চাই, কারণ এখানে ছোট্ট একটা ভুলের কোনো সুযোগ নেই। ওয়াংলি মাথা নাড়ালেন, তার ঠোঁটের হাসি আরো প্রশস্ত হলো। অন্ধকারে গভীরে নির্জন গুহা ল্যাবটিতে হালকা আলো জ্বলছে, যেখানে জাসপার তার বাবা, যাকে জাসপার ড্রাকুনিস বলে সম্বোধন করে, ড্রাকুনিসের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। ড্রাকনিস, আমি এথিরিয়নের কাছে পৌঁছানোর একেবারে তার প্রান্তে। আমি হিউম্যানদের মতোই কিছু কৌশল অবলম্বন করছি। ধোঁকাবাজি, ছলনা, ওই ব্লাডি ফুলিশ হিউম্যানদের সঙ্গে ওদের মতো করেই খেলতে হয়। স্ক্রিনের অন্য প্রান্তে ড্রাকুনিসের মুখে উদ্বেগের ছাপ পড়ে তার কণ্ঠ ভারী হয়ে উঠে। মাইসান, যাই করো সাবধানে করো। তোমার কোনো ক্ষতি হলে ভেনাসের উপর এক চরম বিপর্যয় নেমে আসবে। তুমি শুধু আমাদের আশা নয়,
তুমি সাম্রাজ্যের প্রিন্স। জাসপার চুপচাপ শোনে, মাথা নিচু করে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে, তারপর তার কণ্ঠে আরেকবার বেশ দৃঢ় প্রত্যয়। ড্রাকনিস, আমি জানি আমার দায়িত্ব কি। আমি ব্যর্থ হব না। সন্ধ্যার আলোতে ফিওনা তার পড়াশোনার টেবিলের পাশে বসেছিল। বইয়ের পাতায় তার দৃষ্টি নিবদ্ধ, কিন্তু মনে মনে কিছুটা ক্লান্তি অনুভবই করছিল। ঠিক তখনই লিয়া হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো। ফিওনা? লিয়ার গলার স্বর মিষ্টি। কি করছো ফিওনা? চলো না বাইরে থেকে একটু আইসক্রিম খেয়ে আসা যাক। কি? ফিওনার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বলল উৎসাহিত হয়ে, আইসক্রিম? সত্যি বলছো? কেন নয়, অবশ্যই যাব। লিয়া হাসতে হাসতে বলল। তাহলে চলো, দ্রুত রেডি হয়ে নেওয়া যাক। ফিওনা ফোন তুললো আর লিনকে কল করলো। হ্যালো লিন, আমি আর লিয়া একসঙ্গে একটু বের হয়ে আইসক্রিম খেতে যাব, তুই কি আসবি? লিনের গলার টেলিফোনে ভেসে এলো। কেন নয়, অবশ্যই আমি আসছি। নভেম্বরে হিমের সন্ধ্যা। বেইজিং শহরের রাস্তায় তখন অল্প আলোতে ঝলমল করছে। হালকা ঠান্ডায় শহরের রূপ আরও স্নিগ্ধ হয়ে উঠেছে। ফিওনা আর লিয়া ডরমিটরির দরজা দিয়ে বেরিয়ে এলো। দুজনেই ফ্ল্যানেল স্কার্টে জড়ানো। ফিওনার পরনে সাদা টপস আর লিয়ার কালো লম্বা স্কার্টগুলো বাতাসে মৃদু দুলছিল। সেই মুহূর্তে শীতলতার সাথে লেপটে থাকা কোনো সুর। ভার্সিটির গেটের কাছে অপেক্ষায় বসে আছে লিন। তার গাড়ির হেডলাইটগুলো গেটের সামনে প্রাঙ্গণকে আলোকিত করছে। ফিওনা আর লিয়া গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে লিন কাজ নামিয়ে বলে উঠল, অবশেষে রেডি হলে? ঠান্ডা পড়েছে, শীতের রাতের মধ্যে প্রথম আইসক্রিম খেতে যাচ্ছি। ফিওনা মৃদু হেসে উত্তর দিল, শীত যতই পড়ুক আইসক্রিমের স্বাদে তো ভাটা পড়বে না। তিনজন মিলে গাড়িতে উঠল। লিয়া আর ফিওনা পেছনের সিটে আর লিন স্টিয়ারিং ধরল সামনের দিকে। গাড়ির শব্দে তার সাথে রাতের জড়তা কেটে গেল। বেইজিং শহরের আলো আর ঠান্ডা বাতাসের মাঝ দিয়ে গাড়িটি এগিয়ে চলল। কিছুক্ষণ পর গাড়িটি এসে থামলো ওনান মার্কেটের সামনে। চারিদিকে রাস্তার ছোট ছোট ভেন্ডরদের ভিড়। আইসক্রিম থেকে শুরু করে নুডলস জিনিসপত্র বিক্রি চলছে, মনে হচ্ছে উৎসবের আমেজে। ফিওনা আর লেয়া গাড়ি থেকে নেমেই মুগ্ধ চোখে চারিদিকে তাকালো। এখানকার খাবারের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। ঠিক বলেছ, লিন যোগ করে। আমার তো মনে হচ্ছে আমরা প্রথমে আইসক্রিম না খেয়ে এইবার কিছু গরম গরম নুডলস খেয়ে আর নেই। তোমার কথা শুনেই ক্ষুধা বেড়ে গেল। ফিওনা চোখ ছোট করে মুচকি হেসে জবাব দিল, তবে প্রথমে কিন্তু আইসক্রিম। তিনজন একসাথে বাজারের আলো আর ঠান্ডা বাতাসের মাঝে হাঁটতে শুরু করলো। ওদের তিনজনের হাতে তখন রঙিন কাপে ভরা একই ফ্লেভারের আইসক্রিম, মিল্ক চকলেট। শীতল সন্ধ্যার মধ্যেও আইসক্রিমের মিষ্টি স্বাদ তাদের আনন্দ দ্বিগুণ করে দিচ্ছিল। ফিওনা একবার চামচে তুলে নিয়ে ছোট্ট কামড় দেয়। ঠান্ডা আইসক্রিমের গন্ধ আর স্বাদ জিভে মিশে যায়। লিয়া আর লিনের কণ্ঠস্বরে হাসি আড্ডায় ভাসছে, অথচ ফিওনার মন অদ্ভুতভাবে ছটফট করতে লাগলো। কিছু একটা যেন ঠিক নেই, কেউ ওকে দূর থেকে লক্ষ্য করছে। এই অস্বস্তিকর অনুভূতিটা তার বুকে হঠাৎ চাপ সৃষ্টি করলো। ফিওনা তীক্ষ্ণভাবে আশপাশে তাকালো। ছোট দোকানগুলোতে আলোর ঝিলিমিলি, মানুষের ব্যস্ততা, কোলাহল, কিন্তু কোলাহলের মধ্যেও ফিওনা একটা অদৃশ্য উপস্থিতি অনুভব করলো। কারো দৃষ্টি ওর দিকে নিবদ্ধ, নীরব, তবুও তার অস্তিত্বকে অস্বীকার করা যায় না। ফিওনা, তুই কি দেখছিস? লিন তার কাঁধে আলতো স্পর্শ করে বলল, শোন, আমরা দুজনে সামনের শোরুমটায় একটু শপিং করতে যাচ্ছি, তুই কি আসবি? ফিওনা একটু চমকে উঠে হেসে বলল, না, তোরা যা, আমি এইখানে থাকছি, আইসক্রিমটা শেষ করতে চাই। লিয়া হেসে বলল, ঠিক আছে, তবে আমাদের দেরি হলে চলে আসিস, তুই থাকিস না বেশি সময়। আরে না। ফিওনা চিন্তিত ভঙ্গিতে উত্তর দিল, আমি এইখানে থাকছি, তোরা যা। লিয়া আর লিন চলে গেল সামনের দিকে, শোরুমের দিকে। ফিওনা আবারও চারপাশে তাকালো। মনে হলো ছায়া ঢাকা কোনো দৃষ্টি ওর প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। ফিওনা আইসক্রিমের সাথে ডুবে আছে। ঠান্ডা বাতাসে মিষ্টি অনুভূতি তার মনকে প্রশান্ত করছে। চারপাশে মানুষের কোলাহল তার কানে ধরা দিচ্ছে না। ফিওনার মনোযোগ একমাত্র তার আইসক্রিমে। হঠাৎ পেছন থেকে একটা গভীর কিন্তু মৃদু কণ্ঠ ভেসে এলো,
যা তার প্রশান্তি ভেঙে দিল। আমাকে আইসক্রিম খাওয়াবে না? একাই খাবে নাকি? ফিওনা চমকে ওঠে। হৃৎপিণ্ড মুহূর্তেই দ্রুত গতিতে ধাক্কা দিতে শুরু করলো। দ্রুত পেছনে ফিরে তাকায় আর তখনই তাকে দেখতে পায় সেই রহস্যময় পুরুষ যাকে সে আগেও দেখেছে। আজও তার মুখে মাস্ক, চোখে গাঢ় সানগ্লাস, এবার পরনে সাদা হুডি। আগের মতোই অদ্ভুতভাবে রহস্যময়, আর তার উপস্থিতি এক অজানা শীতলতা বয়ে আনলো ফিওনার চারিপাশে। ফিওনার গলা শুকিয়ে আসে, তবে সে নিজেকে স্থির রাখার চেষ্টা করে। তার কণ্ঠস্বর ধীর তবে বিস্ময় স্পষ্ট। আপনি আবার এখানে? জাসপার মৃদু হাসলো, যা তার মাস্কের আড়ালে অনুভব করা গেল। আজকে তোমাকে আবার দেখার জন্য আসেনি, কিন্তু মনে হলো একা একা আইসক্রিম খাওয়া উচিত নয়, তাই ভাবলাম তোমার সঙ্গ দেই। ফিওনা তাকিয়ে রইল, তার হাতের আইসক্রিমটা কিভাবে অদ্ভুতভাবে ভারী লাগছে। আপনি আসলে কে? এভাবে আমায় ফলো কেন করছেন? জাসপার সামান্য হেসে বলল, ফলো করছি না, দেখা হতো কাকতালীয়। তবে যদি আমাকে তুমি একটা আইসক্রিম খাওয়াতে চাও তবে সেটা আপত্তি হবে না। ফিওনার মনের ভেতর এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। তার সামনে দাঁড়ানো লোকটি যেন অন্য কোনো পৃথিবীর। তার উপস্থিতি ব্যাখ্যা করা যায় না, কিন্তু এড়িয়ে যাওয়া আরও অসম্ভব। ফিওনা সামান্য বিরক্ত আর বিস্ময় মিশ্রিত চোখে জাসপারের দিকে তাকায়, কিন্তু তার চোখের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে ঝাঁঝা কণ্ঠে বলল, আপনি আমায় সেদিন বাঁচিয়েছিলেন, সেই কৃতজ্ঞতার সুবাদে একটা আইসক্রিম খাওয়াতেই পারি। তো বলুন, কোন ফ্লেভার আইসক্রিম খাবেন? জাসপার নিঃশব্দে কিছুক্ষণ ফিওনার দিকে তাকিয়ে থাকে। অবশেষে তার ঠোঁট থেকে ধীর স্থিরভাবে বেরিয়ে আসে একটি শব্দ, ফিওনা। ফিওনা বিস্ময়ে থমকে দাঁড়ায়, তার কপালে ভাঁজ করে বলল, কি? না মানে বলছিলাম তোমার নাম ফিওনা, তাই তো? ফিওনা আরও অবাক হয়। তার নাম জানিয়ে অজানা লোকটি এক মুহূর্ত চুপ থেকে সে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? জাসপার নির্বিকার ভঙ্গিতে বলল, জানা তো গুরুত্বপূর্ণ নয়, আসল কথা হচ্ছে আমি চকলেট ফ্লেভার আইসক্রিম খাবো। ফিওনা ঠান্ডা হাওয়ার সঙ্গে ঠোঁট কামড়ে ধরে। সেই শীতল অদ্ভুত আভাস আজও আছে লোকটির আচরণে, একটু ছোট বাকি। সে বলল, আচ্ছা, তবে আইসক্রিম খেতে হলে তো মুখের মাস্ক খুলতে হবে, তাই না? জাসপার তার সানগ্লাসের পেছনে লুকোনো দৃষ্টিতে তাকালো, হাসল। ফিওনার প্রস্তাবটি শুনে এক ধরনের অদ্ভুত আনন্দ পেল, কিন্তু তার চোখের ভাষা অস্পষ্টই রয়ে গেল। জাসপার এক পা সামনে এগিয়ে এসে ফিওনার দিকে তাকায়। তার ঠোঁটের কোণে এক ধরনের রহস্যময় হাসি খেলছে। হাওয়ার ঠান্ডা স্পর্শে ফিওনার ত্বক শিহরিত হয়, কিন্তু তার দৃষ্টি জাসপারের মাস্কের দিকে স্থির হয়ে থাকে। জাসপারের স্বর আরও নিচু হয়ে যায়, তুমি আমার চেহারা দেখার জন্য বেশ কৌতূহলী, তাই না? লোকটি ফিসফিসিয়ে বলা, তার কথা এক ধরনের বিদ্রুপ ছড়িয়ে পড়ে। আচ্ছা, আমি তোমাকে আমার চেহারা দেখাবো, তবে একটা শর্ত আছে। ফিওনা ভ্রু কুঁচকে গেল। শর্ত? তার মানে একটা অস্বস্তি জন্মালেও কৌতূহল আরও জোরালো হলো। কি শর্ত? ফিওনা জিজ্ঞেস করলো, কণ্ঠে একরকম সতর্কতা। জাসপার থেমে হাসল হালকা, মনে হলো শিকারীর মতো তার ফাঁদে কেউ পা দিতে চাচ্ছে। তোমাকে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। ফিওনা কিছুক্ষণ চুপ করে রইল। এই লোকের ইচ্ছেগুলো ধোঁয়াশার মতো মোড়ানো। বন্ধুত্ব? এই অদ্ভুত লোকের সাথে বন্ধুত্ব? ফিওনার মনে নানা প্রশ্ন ভেসে উঠতে লাগলো। তার কৌতূহল তাকে আটকে রাখলো। মাস্কের আড়ালে থাকা চেহারাটা দেখতে চাইছে সে, কিন্তু এর মূল্য কি? বন্ধুত্ব? ফিওনা অবশেষে ধীর স্বরে জিজ্ঞেস করলো, শুধু এই? লোকটি মৃদু হাসল। জেসপার হঠাৎ করে ফিওনার কাঁধের পাশ দিয়ে দূর থেকে লিন আর লিয়াকে আসতে দেখলো। চোখে একটা সতর্কতার ছিরিক ফুটে উঠল। সময় দ্রুত ফুরিয়ে আসছে। সে আবার ফিওনার দিকে তাকে তাড়াহুড়ো করে বলল, আচ্ছা, তবে আগামীকাল সন্ধ্যায় তুমি আমার সাথে দেখা করো, বেহাই লেকের পাড়ে। তার কণ্ঠে এমন কিছু ছিল যা ফিওনাকে বাধ্য করলো মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যেতে। কিছু বলার আগে লোকটি দ্রুতগতিতে পিছিয়ে গেল। তার হুডি বাতাসে হালকা দোল খেলো, আর চোখের পলকে সে স্রেফ মিলিয়েই গেল জনতার ভিড়ে। ফিওনা কিছুটা হতভম্ব হয়ে তার চলে যাওয়ার পথে দিকে তাকিয়ে রইল। জাসপারের কথাগুলো মনের মধ্যে প্রতিধ্বনি তুলছে। বেহাই লেক, কাল
সন্ধ্যা। আজকের বিকেলটা অন্যরকম সৌন্দর্যে মোড়ানো। এক বিষণ্ণ নীরবতা ঘিরে রেখেছে পুরো পরিবেশ। লিয়ার রুমে নেই, প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, তাই ফিওনা আপাতত একা। কয়েক মুহূর্ত আগেও গ্র্যান্ডপাস ফোন করেছিল, বলে বিশেষ এক দায়িত্বে কয়দিনের জন্য লন্ডনে যেতে হবে তাকে। কিন্তু তার কথা শেষ হতে ফিওনার মনে গভীরভাবে গেঁথে থাকা বেশ ঝাঙ্গা স্মৃতি অম্লান হয়ে জাগ্রত হলো। গ্র্যান্ডপার অনুপস্থিতির সুযোগ নিয়ে যদি বাড়িতে গিয়ে দেখা করার ইচ্ছা তীব্রতর হচ্ছে তার। কিন্তু হঠাৎ করেই মনে পড়ে যায় সন্ধ্যার সেই রহস্যময় পুরুষটির সাথে সাক্ষাতের প্রতিশ্রুতি। এক অজানা আকর্ষণ টানছে যেন, মন বলছে যাও, কিন্তু মস্তিষ্ক শানিত যুক্তিতে পাল্টা যুক্তি তুলে ধরছে না যাওয়াই উচিত হবে না। এই দ্বিধাদ্বন্দ্বে ফিওনা হারিয়ে গেল। একা একা সেই অদ্ভুত রহস্য বীজ পুরুষের সাথে দেখা করতে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? অথচ লোকটি তো একবার তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। তবুও তার মধ্যে এমন কি আছে যে তাকে এত অজানা পথে নিয়ে যেতে চাইছে? কেনই বা তার সাথে বন্ধুত্ব করতে চায়? ফিওনা চিন্তায় আচ্ছন্ন হয়ে নিজের বিছানায় বসে থাকে। তার চীনা শীতকালীন পোশাক, লম্বা প্যাডেড চিপাও, তার চোখের দৃষ্টি জানালার দিকে। কিন্তু তার মন উঠছে প্রশ্নের অজানা গহ্বরে। সত্যি কি সে আজ সেই রহস্যময় পুরুষের সাথে দেখা করবে? ফিওনা যখন প্রস্তুতি নিতে শুরু করে, সন্ধ্যার ছায়া ধীরে ধীরে নেমে আসছে বেইজিং শহরের আকাশে। লিন এখনও রুমে ফিরেনি, আর ফিওনার মনে হচ্ছে সেই রহস্যময় পুরুষ হয়তো ইতিমধ্যে লেকের ধারে এসে উপস্থিত হয়েছে। কিন্তু ফিওনা এখনও সিদ্ধান্ত নিতে পারছে না ঠিক কী পোশাক পরে যাবে আজকের এই অপ্রত্যাশিত সাক্ষাতে। আলমারির দরজা খুলে একে একে পোশাকগুলোর দিকে তাকায়, গভীর অনুসন্ধান চালায়। শেষমেশ আর দেরি না করে বেছে নেয় এক বড় সাইজের ব্ল্যাক স্কার্ট, হাঁটু পর্যন্ত দীর্ঘ আর খয়েরি রঙের একটি টপস। চুলগুলো পনিটেলের মতো করে শক্ত করে বেঁধে নিল। মেকআপের রয়েছে যত্নের ছাপ, হালকা হলেও নিখুঁত। কিন্তু আজকে ফিওনার ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক লাগিয়েছে, চোখে হালকা আইলাইনারের প্রলেপ। হ্যান্ডব্যাগটি হাতে নিয়ে সে শেষমেশ বেরিয়েই পড়ে। ফিওনা ইতিমধ্যে বাসে উঠে বসেছে বেহাই লেকের উদ্দেশ্যে। তার যাত্রা শুরু হয়েছে। জানালার বাইরে তাকিয়ে সে আকাশ পানে চিন্তার জাল বুনছে। মনের আকাশ কুসুম কল্পনা উড়ে বেড়াচ্ছে। কীরকম হবে সেই পুরুষ? জীবনে এভাবেই প্রথম কোনো পুরুষ তার সামনে এসে দাঁড়িয়েছে। বাস চলতে থাকে আর তার চিন্তারা আরও গভীরে প্রবাহিত হয়। কি অপেক্ষা করছে তার জন্য বেহাই লেকের তীরবর্তী সেই নিজস্ব নির্জন স্থানটিতে? অন্যদিকে জেসপার ইতিমধ্যে বেহাই লেকের উত্তর প্রান্তে পৌঁছে গেছে, সেই বিশাল উইলো গাছের নিচে যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে। জেসপার দাঁড়িয়ে আছে সন্ধ্যার আবছা আলোতে। গাছের জালগুলো নুয়ে পড়েছে লেকের তীর বরাবর সাজানো লাইটগুলোর মৃদু আলোক ছটা, যা কুয়াশার মতো ছড়িয়ে পড়েছে। জেসপার অপেক্ষা আছে চুপচাপ, তার চোখের দৃষ্টি লেকের উপরে আটকে আছে আর মনের মধ্যে দোলা দিচ্ছে নানা ভাবনা। নীরবতা ভেঙে উঠে হালকা হাওয়ায়, কিন্তু সেই নীরবতার মধ্যেও তার মন ফিওনার অপেক্ষায় একাগ্র। অবশেষে ফিওনা বাস থেকে নেমে পড়ে লেকের প্রশান্ত পরিবেশের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু তার মনের গহীনে ভর করছে এক গভীর প্রশ্ন। এত বিশাল লেকের কোথায় খুঁজে পাবে সেই রহস্যময় পুরুষকে? যেহেতু লোকটি নিজের পরিচয় আর সুরক্ষা নিয়ে এতটা সতর্ক, নিশ্চয়ই কোনো নির্জন স্থানেই অপেক্ষা করবে সে। ফিওনার চোখ ঘোরাতেই বেশ অনেকক্ষণ পর অবশেষে সে দেখতে পায় লেকের উত্তর প্রান্তে সেই উইলো গাছের নিচে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি। লোকটি পেছনে ফিরে দাঁড়িয়ে আছে, তার দীর্ঘ দেহ থেকে ছড়িয়ে পড়া ছায়ায় গাছে আঁকা হয়েছে এক অনন্য ছবি। ফিওনার মনে সঙ্গে সঙ্গে সাড়া দেয় সেই চেহারা। এটি জেসপার। তার দীর্ঘকায় দেহ, 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা আর সেই বিশাল ওভারকোট আকৃতি সবকিছু মিলিয়েই নিশ্চিত করে দেয় লোকটি জেসপার ছাড়া আর কেউ নয়। এক গাঢ় বাদামি রঙের ওভারকোট তার দেহের প্রতিটি রেখায় ছায়া ফেলেছে। কোটের পকেটে তার হাত দুটি গভীরভাবে ঢোকানো। জেসপার দাঁড়িয়ে আছে নিঃশব্দভাবে, তার দৃষ্টি সরাসরি লেকের শান্ত জলের উপরে নিবদ্ধ।
বাতাসে শীতল স্রোত এসে কোচের কাঁধে আলতোভাবে আঘাত হানে, কিন্তু সে নড়ে না। ফিওনা ধীরে ধীরে উইলো গাছের নিচে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপে পাতা আর গাছের শাখার মাঝে অদৃশ্য সুর তৈরি হয়, কিন্তু সেই সুরটি দ্রুত হারিয়ে যায়। হঠাৎ জেসপার দ্রুত ঘুরে দাঁড়ায়। তার মুখে এখনো সেই পরিচিতি, সানগ্লাস আর মাস্ক। মনে হচ্ছে তার আসল পরিচয় পুরোপুরি আড়াল করতে চায়। ফিওনার মনোযোগ আকর্ষণ করে তার সেই রহস্যময় ভঙ্গি। কেন সে এতটা সচেতনভাবে নিজের চেহারা গোপন করেছে? কি এমন কুৎসিত বা অস্বস্তিকর তার চেহারা যা প্রকাশে আসা থেকে সে এতটাই ভয় পায়? ফিওনার মনে প্রশ্ন জাগে, লোকটি কেমন? শুধু চেহারা নয়, তার চারপাশে রহস্যময় ভাব, তার ব্যক্তিত্ব, এসব কি তার ভেতরের কিছুর প্রতিফলন? ভাবতে ভাবতে ফিওনার কৌতূহল আরও বেড়ে যায়। কিন্তু জেসপারের মধ্যে এমন কিছু আছে যা তাকে অবচেতনভাবে টানে। হ্যাঁ, তো এবার বলুন, আপনি আমার বন্ধুত্ব কেন করতে চান আমার সাথে? এটা একটা রহস্য। আর ভেবে নাও, তোমাকে প্রথম দেখে আমার অদ্ভুত রকম ভালো লাগা কাজ করেছে। জেসপার একটু হাসে, কিন্তু খুব অল্প। আচ্ছা, আপনি নিজের চেহারা এভাবে সবসময় ঢেকে কেন রাখেন? আজকে তো কথা দিয়েছিলেন আপনার মুখ প্রদর্শন করবেন, তাহলে করুন। ফিওনা সরাসরি প্রশ্ন করল। হ্যাঁ, করব। চোখ তো আগেই দেখেছিলে। ধীরে ধীরে জেসপার সানগ্লাসটি খুলে ফেলে। সামনে আসে তার অলিভ গ্রিন চোখ, যা সন্ধ্যার লেকের আলোতে আরও জ্বলজ্বল করছে। ফিওনা এক দৃষ্টিতে সেই চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকে। সময় থমকে গেছে আর চারপাশের জগৎ অদৃশ্য হয়ে গেছে। জেসপারের মতো ওর চোখ জোড়া গভীর অরণ্যের মতোই অজানা রহস্যময়। মাস্ক? ফিওনা মৃদু কণ্ঠে প্রশ্ন করে। জেসপার এক হাত দিয়ে চেনে নিজের মাস্ক খুলে ফেলল। হঠাৎ করেই ফিওনার সামনে ভেসে ওঠে তার মুখমণ্ডল। মুখটা যেন আকাশের একটি অশ্রুতপূর্ব প্রশ্ন। জেসপার একজন সুঠাম যুবক, যার চেহারা স্বাভাবিক আকর্ষণ আর গভীর রহস্যের আভাস বিরাজমান। ত্বক তার মসৃণ আর সাদা, শীতল চাঁদের আলোতে গঠিত একটি নিখুঁত পৃষ্ঠ। চোখ দুটি অলিভ গ্রিন, যা গভীর বনভূমির রহস্যময়তা ধারণ করে। জেসপারের চোখের নিচে হালকা রেখার দৃশ্যমান, যা তার অভিজ্ঞতার গল্প বলে। এইসব রেখা তাকে আরও আকর্ষণীয় করে তুলছে। ঘন কালো চুলগুলি মৃদু ঢালু আকারে পেছনে আঁচড়ানো, তার ঠোঁট পাতলা ধনুকের মতো বাঁকা। জেসপারের ঠোঁট জোড়া একেবারে ড্রাগন ফলের মধ্যাংশের মতো, যা রঙিন রনিলু দিয়ে সাজানো। গাঢ় বেগুনি আর গোলাপি রঙের মিশ্রণ, এক কথা রক্তিম বেগুনি ঠোঁট জোড়া। অতিরিক্ত ফর্সা চেহারার সাথে তার ঠোঁট জোড়া ফুটে উঠেছে। জেসপারের মুখের গঠন তীক্ষ্ণ, উঁচু গালের হাড় আর সোজা নাকের কারণে তার চেহারায় শক্তিশালী চরিত্রের পরিচয় ফুটে ওঠে। জেসপার সাধারণ পোশাক পরলেও তার ব্যক্তিত্বের দীপ্তি চারিপাশে পৃথিবীকে আলোকিত করে ফেলবে। ফিওনার হৃদয় অদ্ভুত অনুভূতি উতলে ওঠে। সে উপলব্ধি করে এই সৌন্দর্য ভাষা প্রকাশ করার মতো নয়, এমনকি তার নিজস্ব মনের কথা বলার সক্ষমতাও হারিয়ে গেছে। এই পুরুষটি কি সত্যি পৃথিবীর? তার মনে প্রশ্ন জাগে। সে অন্য কোনো জগতের লোক? ফিওনা ভাবতে থাকে, জেসপারের মুখে যা আত্মবিশ্বাসের ছাপ, তা মনে হবে অন্য কোনো জীবের গুণ। তার চেহারার গঠন, প্রতিটি বৈশিষ্ট্য এমন নিখুঁত প্রকৃতি নিজ হাতে তাকে নির্মাণ করেছে, যা শুধু রূপকথার রাজপুত্রদের জন্যই সংরক্ষিত ছিল। ফিওনা এক ভিন্ন জগতের মায়াবী আবেশে হারিয়ে গেছে, যেখানে সৌন্দর্য তার চেতনা গ্রাস করে নিয়েছে। জেসপারের অলিভ গ্রিন চোখের জাদুকরী আলোয় সে বিমোহিত। বারবার ঢোক গিলতে গিলতে তার গলা শুকিয়ে যাচ্ছে। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে অস্থিরতা বাড়ছে। হাত পা কাঁপতে শুরু করেছে ফিওনার। তার দেহের প্রতিটি অঙ্গাবরণের রোমাঞ্চের শিহরণ বয়ে যাচ্ছে। এই অদ্ভুত পরিস্থিতির প্রতি নজর রেখে জেসপার দ্রুততার সাথে নিজের মুখের মাস্ক আর চোখের চশমা পুনরায় পরিধান করে। জেসপার সামান্য চুটকি বাঁচিয়ে ফিওনার হুঁশ ফেরাতে চেষ্টা করল। স্বপ্নের পৃথিবী থেকে তাকে সজাগ করে তুলতে চাইল। ফিওনার মস্তিষ্কে আলোড়ন তুলে দিয়ে এই মহৎ যুবকের সৌন্দর্য তাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। আর এখন সে বাস্তবের মুখোমুখি। প্রতিটি অনুভূতির পিছে জেগে ওঠা অসংখ্য প্রশ্ন নিয়ে
এই জন্যেই বুঝি আপনি সব সময় আপনার চোখ মুখ ঢেকে রাখেন? খোলামেলা ভাবে হাঁটলে আশেপাশে সব মেয়েরা নিশ্চয়ই হুমড়ি খেয়ে পড়বে। জাসপারের মুখে মৃদু হাসি ফুটে ওঠে, এক রহস্যের ইঙ্গিতের মতো। তবে এবার বন্ধুত্বটা ফাইনাল করা যাক। জাসপার বলল, নিজের হাত বাড়িয়ে দিয়ে ফিওনার দিকে। ফিওনাও স্বতঃস্ফূর্তভাবে তার সাথে হাত মেলায়, কিন্তু মুহূর্তেই হাত সরিয়ে নেয়, কারণ জাসপারের গায়ের তাপমাত্রা ছিল অবিশ্বাস্য রকম উচ্চ, প্রায় 120 প্রায় 48.8। আপনার তো জ্বর এসেছে, ডক্টর দেখাননি? ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করে। জাসপার কিছুটা ভিমড়ি খেয়ে যায়। আসলেই এটাই তো তার প্রকৃত তাপমাত্রা। সে যে মানব নয়, বরং ড্রাগন। তা ভুলে গেছে ড্রাগনের শরীরে তাপমাত্রা স্বাভাবিকভাবে এতটাই বেশি হয়। কিন্তু পৃথিবীতে আসার সময় জাসপার বিশেষ কেমিক্যাল ডোজ নিয়ে এসেছিল, যার নাম অ্যাসপিরাজ। আজকে সেই বিশেষ কেমিক্যাল থরের ডোজ নিতে ভুলে গিয়েছিল। এই মেডিসিনটি গ্রহণ করলে 24 ঘন্টা পর্যন্ত তার তাপমাত্রা স্বাভাবিকভাবে থাকে, পৃথিবীর ন্যায়। এতটা জ্বর নিয়ে এখানে আসাটা কি সত্যি জরুরি ছিল? ফিওনা কিছুটা উদ্বেগে প্রশ্ন করে। সমস্যা নেই, জাসপার হাসি মুখে উত্তর দেয়। ডক্টর দেখিয়েছে, মেডিসিন নিচ্ছে, বিশ্রাম করলে সব ঠিক হয়ে যাবে। জাসপার মনে মনে একটু চিন্তিত হয়। তবে তুমি আগে এটা বলো, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি কিনা? ফিওনা জাসপারের দিকে তাকে একটা প্রশান্ত হাসি দেয়। হ্যাঁ, অবশ্যই। জানেন, এই প্রথম আমার জীবনে কোনো পুরুষ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এটা সত্যি আমার জন্য স্পেশাল মোমেন্ট। এখন থেকে আমরা বন্ধু, ওকে? রাতের হিমেল বাতাসে ফিওনার শরীর কাঁপছিল। পাতলা টপসটি শীতের প্রকোপে থেকে তাকে কোনোভাবে রক্ষা করতে পারছিল না। জাসপার সেদিকে এক ঝলক তাকাতে ফিওনার কম্পিত দেহ তার চোখ এড়ায় না। নির্লিপ্তভাবে নিজের ভারী বাদামি রঙের ওভারকোটটি খুলে ফিওনার দিকে বাড়িয়ে দেয়। ফিওনার প্রথমে কিছুটা দ্বিধায় পড়ল। কোটটির উষ্ণতা তার শীতার্ত দেহের প্রয়োজন পূরণের একমাত্র অবলম্বন মনে হয়। কোটটি কাঁধের উপর ফেলে শরীর জড়াতেই তার নাকে মৃদু এক অপ্রার্থিব সুগন্ধি অঘ্রাণ লাগে। সুগন্ধিটি জাসপারের মতোই অনন্য, চন্দন কাঠের স্যান্ডালউড মিষ্টি গভীর গন্ধ। কোটটি এতটাই উষ্ণ ছিল যে ফিওনার সমস্ত ঠান্ডা মুহূর্তেই গলে গেল। তার হৃদয় দ্রুত চলছিল, কিন্তু তা কি শীতের কারণে, নাকি কোটের সাথে মিশে থাকা সেই অতি জাগতিক সত্তার জন্য? ঠিক আছে, তবে চলো, তোমাকে বাসায় পৌঁছে দিই। জাসপার বলল, আর দুজনে একসাথে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িটি ছিল উজ্জ্বল সাদা রঙের কনভার্টিবল, যার ছাদটা খুলে দেওয়া যায়। ফিওনা গাড়ির সামনের সিটে বসে আছে আর জাসপার ড্রাইভ করছে। গাড়ির জানালা খুলে দিতেই বাতাসে হালকা সুরভি ছড়িয়ে পড়ে। ফিওনা বারবার জাসপারের দিকে তাকাচ্ছে। এই প্রথমবারের মতো একজন বন্ধু পেয়ে সে অত্যন্ত আনন্দিত, যদিও জাসপার তার দিকে না তাকিয়েও তা বুঝতে পারছে। কিন্তু সে কিছু বলল না। ভার্সিটির সামনে এসে যখন গাড়িটি থামে, ফিওনা জাসপারকে বিদায় জানিয়ে নেমে পড়ে, কিন্তু মনে হয় বিদায় বলার সময় কিছু একটি প্রায় অসমাপ্ত রয়ে গেছে। আবার কিছু মনে পড়ে যাওয়ার মতো মুখ করে জানালার কাছের সামনে এসে টোক্কা দেয়। আপনার সাথে যোগাযোগ করব কি করে? ফিওনা জানতে চায়। এটা নাও। ইমেল অ্যাকাউন্টটি দিল। ফিওনা দ্রুত তথ্যটিকে মনে রাখে। ঠিক আছে, আমি পরে আপনার সাথে যোগাযোগ করব। সে আশ্বাস দেয়। জাসপার রহস্যময় হাসি দিয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়িটি দ্রুত গতিতে এগিয়ে চলে। ফিওনা গাড়ির পেছনে দাঁড়িয়ে তার মন খুঁজে পায় সেই স্বপ্নের মতো মুহূর্তগুলিকে, যেখানে বন্ধুত্বের সুবাস আর অজানা আগ্রহের গন্ধ মিশে আছে। ফিওনার মনে হঠাৎ করে ঝলক দেয়, ওহো, মিস ঝাংয়ের সাথে দেখা করতে হবে। সে দ্রুত পদক্ষেপে বাড়ির দিকে বেরিয়ে পড়ে। গ্র্যান্ডপা অনুপস্থিতি থাকার কারণে ফিওনার হৃদয় শূন্যতা ছিল, তবে সে জানে মিস ঝাংয়ের সাথে দেখা করা তার জন্য কতটা জরুরি। বাড়ির ভেতরে প্রবেশ করে সে, চারপাশে তাকায়, কিন্তু মিস ঝাংকে কোথাও দেখতে পাচ্ছে না। একটানা দৃষ্টিতে ঘরগুলো পর্যবেক্ষণ করতে করতে সে শেষ পর্যন্ত মিস ঝাংয়ের ঘরের দিকে পা বাড়ে, অথচ সেখানে এক ভয়াবহ দৃশ্য তার সামনে এসে উপস্থিত হয়। মিস ঝাং অসুস্থ হয়ে ঘুমাচ্ছে। ফিওনা চিৎকার করে তার দিকে ছুটে যায়। মিস ঝাং, কি হয়েছে আপনার? অবস্থা দেখে বোঝা যায় মিস ঝাংয়ের শারীরিক পরিস্থিতি নিতান্তই খারাপ।
আপনাকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। ফিওনা এক নিঃশ্বাসে বলে। সে সোজা দৌড়ে বাইরে বেরিয়ে যায় আর দ্রুত একটা গাড়ি ডেকে হাসপাতালে পৌঁছায়। হাসপাতালের সাদা দেয়ালগুলো ফিওনার হৃদয় আরও একবার আতঙ্কের স্রোত প্রবাহিত করে। এখানে সবাই ব্যস্ত, একজন ডাক্তারকে ডাকতে থাকলেও মনে হয় সময় থমকে গেছে। হঠাৎ হাসপাতালের সাদা আলোতে একটি ডাক্তারের গাঢ় পদক্ষেপ ফিওনার দৃষ্টি আকর্ষণ করে। তার মুখাবটি ফিওনাকে দেখে কিছুটা অবাক হয়ে যায়, তবে সঙ্গে গুরুতর রোগীর কারণে দ্রুত তিনি নার্সদের ডাক দেন। পেশেন্টকে ভিতরে নিয়ে যেতে হবে। ফিওনার হৃদয়ে আতঙ্কের ঢেউ আসে। সে অশ্রু সজল চোখে ডাক্তারকে দেখে কাঁদতে শুরু করে। প্লিজ ডক্টর, মিস ঝাংকে সুস্থ করুন। তার কণ্ঠস্বরে কষ্টের বিপর্যয় চলছে। সেই মুহূর্তে তার সমস্ত আশা আর মিস ঝাংয়ের জন্য দুশ্চিন্তা মিলেমিশে একাকার হয়ে গেছে। শান্ত হন মিস ফিওনা। ডাক্তার মৃদু কণ্ঠে বলেন, কিন্তু তার গভীর অভিব্যক্তি সবকিছু বোঝাতে সক্ষম। ফিওনা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হয় সময় থমকে গেছে। এলিসন ফিওনা, রাইট? ডাক্তারটি বলতে বলতে তার মুখমণ্ডল থেকে মাস্ক খুলে ফেলে। ফিওনার মনের মধ্যে অস্পষ্ট চিন্তা খেলে যায়। আপনি আমাকে কিভাবে চেনেন ডক্টর? প্রশ্নটি তার কণ্ঠে কাঁপছে। মাস্ক খুলতেই এক শিহরণ জাগানো মুখোশের পেছনে লুকিয়ে থাকা এক রূপক যুবকের হাসি ধরা পড়ে। তার মুখায়ব স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক। আমি ডক্টর লিউঝান। ডাক্তারটি উজ্জ্বল হাসি দিয়ে জানায়, মিস্টার ওয়াংলির একমাত্র নাতি। আপনি গ্র্যান্ডলির নাতি? কিন্তু আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। আমি কিছুদিন হলো এই হসপিটালে জয়েন করেছে, কিন্তু আমার গ্র্যান্ডফাদার তোমার কথা আমাকে সবসময় বলে, আর তোমার ছবিও দেখিয়েছে। তোমার সম্পর্কে তার কথা শুনে মনে হয়েছে তুমি এক অসাধারণ রূপবতী নারী, আর এখন আমার ধারণার থেকেও বেশি সুন্দরী তুমি। ফিওনার মনের ভেতর সামান্য আবেগের তরঙ্গ খেলে যায় লিও ঝানের কথায়, তবে তার মন আবারও মিস ঝাংয়ের অসুস্থতা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কিন্তু মিস ঝাং কেমন আছেন? সে তাকে আশ্বস্ত করল, তুমি চিন্তা করো না, আমরা সব ধরনের যত্ন নিব। আমি অবশ্যই তাকে সুস্থ করে তুলব। এটা বেইজিং মেডিকেল সেন্টার, এখানে আমরা সব সময় রোগীদের সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করি। মিস ঝাংয়ে এখন কিছুটা সুস্থ, কিন্তু মিনি স্ট্রোকের ফলে তার শরীরের দুর্বলতা এখনো স্পষ্ট। ফিওনা বাইরে একটি চেয়ারে বসে ভাবনায় মগ্ন। সেই সময় ডক্টর লিও ঝান সুগন্ধি কফির কাপ হাতে নিয়ে ফিওনার সামনে উপস্থিত হয়। তার চোখের কোণে মৃদু একটি হাসি। এই কফিটা তোমার জন্য। কফির কাপটায় স্নিগ্ধতা রয়েছে, তুমি বেটার ফিল করবে বলে আশা করি। ফিওনা কফির দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ডক্টর, আপনি আসার পর আমার মনে একটু স্বস্তি এসেছে। লিও ঝান আগ্রহ করে প্রশ্ন করে, তাহলে এবার বলো কোন ভার্সিটিতে পড়ছো? আমি পিঙ্কি ইউনিভার্সিটিতে পড়ছি। ফিওনা সোজা হয়ে বসে উত্তর দেয়, পিকিং ইউনিভার্সিটি? সেখানকার পরিবেশ কেমন? লিও ঝান চায় তার প্রশ্নগুলোর মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা করতে। অসাধারণ। সেখানে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন দিক আবিষ্কার করার সুযোগও রয়েছে, কিন্তু মাঝে মাঝে খুব চাপ অনুভব হয়। এটা খুবই স্বাভাবিক। আমরা যখন উচ্চাকাঙ্ক্ষী হই তখন চাপ আমাদের জীবনকে আক্রমণ করে। তোমার মনোবল কিন্তু অবশ্যই স্ট্রং থাকতে হবে। ফিওনা একটু হেসে উত্তর দেয়, আমার গ্র্যান্ডপা আমাকে সব সময় বলেছে, যখন কঠিন সময় আসবে তখন তুমিই নিজেকে স্ট্রং রাখবে। তোমার গ্র্যান্ডপা মিস্টার সেন সিং, তিনি খুবই বিচক্ষণ। আশা করি তুমি তার শিক্ষাগুলো মেনে চলবে। লিও ঝান উজ্জ্বল চোখে বলল। কিছু সময়ের জন্য তারা দুজনেই একে অপরের সাথে আলাপ আলোচিত করে নিল। হাসপাতালে নিবিড় পরিচর্যার সমস্ত আনুষ্ঠানিকতা শেষ। মিস ঝাংকে সম্পূর্ণ সুস্থ হতে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। যদিও তার জ্ঞান ধীরে ধীরে ফিরে আসছে, ফিওনা ধীর পায়ে ওনার কেবিনের দিকে এগিয়ে যায়। ভেতরে ঢুকে মিস ঝাং এর শীর্ণ মুখাবের দিকে তাকিয়ে কিছুটা স্বস্তি পায়। দীর্ঘশ্বাস ছেড়ে ফিওনার পাশে এসে বসে। ওহ মিস ঝাং, কেমন আছেন আপনি এখন? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ফিওনা বলল, তার কণ্ঠস্বর কাঁপছে আবেগে। তার অশ্রুসিক্ত নয়ন দেখে বোঝা যায় কতটা উদ্বিগ্ন ছিল সে। ফিওনার কাছে এই পৃথিবীতে প্রিয়জন বলতে কেবল তার গ্র্যান্ডপা আর মিস ঝাং ছাড়া আর কেউ নেই। তার অন্তরের গভীর থেকে ভয় জাগে আরও একটি প্রিয় মানুষকে হারানোর ভয়। মিস ঝাং ধীরে ধীরে ফিওনার দিকে তাকালেন। মুখে কথা বলার শক্তি না থাকলেও এক মৃদু হাসির আবার ফুটে উঠল ঠোঁটের কোণে। তিনি খুব ধীরে ফিওনার হাতের উপর নিজের কম্পিত হাত রাখলেন। তার চোখে এক
অব্যক্ত সান্ত্বনার ভাষা। ফিওনার চোখের পানি দেখে তিনি ইশারায় বোঝাতে চাইলেন, কেঁদো না, এই দেখো আমি তো একদম সুস্থ হয়ে গিয়েছি। ফিওনার হৃদয় উথাল পাথাল বয়ে যায়। অজান্তেই ও মিস ঝাংয়ের হাত চেপে ধরে। সে স্পর্শের ভেতরেই থেকে শক্তি সংগ্রহ করে। সে স্পর্শে লুকানো রয়েছে হারিয়ে না যাওয়ার আশ্বাস। ফিওনা ধীরে হাতে ফোনটি উঠিয়ে নিল। ফোনের অপর প্রান্তে গ্র্যান্ডপা। তীব্র উৎকণ্ঠার সুর ফিওনার গলায়। গ্র্যান্ডপা, মিস ঝাংয়ের অবস্থা খুবই গুরুতর ছিল, স্ট্রোক হয়েছে, তবে এখন ধীরে ধীরে জ্ঞান ফিরেছে। ফোনের ওপাশ থেকে এক অজানা নীরবতা ভেসে এলো, যা গ্র্যান্ডপার উদ্বেগের প্রতিচ্ছবি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে গ্র্যান্ডপা বললেন, ফিওনা, আমি খুবই উদ্বিগ্ন, কিন্তু আমি এখান থেকে এখনই আসতে পারবো না। কাজের চাপ প্রচণ্ড। তবে তোমাকে মিস জাংয়ের খেয়াল রাখতে হবে। সে এখন খুবই দুর্বল। আর তুমি নিজেও সাবধানে থেকো, ফিওনা। গ্র্যান্ডপার কণ্ঠে গভীর তাগিদ। আকাশের নক্ষত্রগুলো মুহূর্তেই থমকে দাঁড়ালো। ফিওনা তার প্রতিটি শব্দের মনের গভীরে অনুভব করলো। সেই শীতল সুরের ভেতর ছিল অনিশ্চয়তার ছায়া। তার মনের কোণে ভীতির এক অদৃশ্য দানা বেঁধে উঠল। গ্র্যান্ডপা, চিন্তা করো না, আমি মিস ঝাংয়ের পাশে আছি। তবে তুমি সাবধানে থাকবে, আর তোমার জন্যও চিন্তিত আমি।